জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমি সন্ত্রাসীর শক্তিতে বিশ্বাস করি না। আমরা গোলামীর বিরুদ্ধে গিয়ে আজাদির পক্ষে আমরা জোট করেছি। বাংলাদেশের মানুষ চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছে। বন্দরবন্ধু, মংলা বন্ধু, এই ধরনের শত শত অভিযোগ তুলেছেন। আপনারা আজ পর্যন্ত একটা প্রমাণ, ছোট প্রমাণও দিতে পারেন নাই যে আজাদির পক্ষে, মুক্তির পক্ষে তারা ব্যালট বিপ্লব ঘটাবে আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ। পুরো 18 কোটি মানুষের 36 কোটি চোখ আমাদেরকে সমালোচনার দৃষ্টিতে দেখায় শুরু করেছে, কারণ আমাদের থেকে তাদের আশাও অনেক। রাজনীতিতে ভুল বলতে কিছু নেই। গণ অভ্যুত্থানের পর যে কয়েকজন ছাত্রনেতা নিজেকে তুমুল আলোচনায় রাখতে সক্ষম হয়েছেন তার মধ্যে একজন হান্নান মাসুদ। তবে এই আলোচনা যে পুরোটাই ইতিবাচকভাবে হয়েছে ব্যাপারটা তেমনও নয়। কখনো কখনো নেতিবাচকভাবেও খবরের শিরোনাম হয়েছেন তিনি। বর্তমানে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে লড়ছেন নোয়াখালী 6 আসন থেকে এমপি প্রার্থী হিসেবে। আমরা আজকে হান্নান মাসুদ ভাইকে কিছু প্রশ্নের মুখোমুখি করব। হান্নান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে প্রশ্ন যে আমরা কি নোয়াখালী 6 আসন থেকে হান্নান মাসুদকে এমপি হিসেবে পাচ্ছি কিনা, আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ। আসলে আমি প্রথম থেকেই শুরু করেছি, মানুষের জন্য কিছু করতে চেষ্টা করেছি। অবহেলিত, লাঞ্ছিত জনগোষ্ঠীর কে একটি জিম্মি দশা থেকে উদ্ধার করার চেষ্টা করেছি। পাশাপাশি চেষ্টা করেছি আমার নিজের জন্মভূমি, যাতে জন্মভূমির মানুষজন যাতে যে দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে সেটা থেকে তাদেরকে কীভাবে মুক্ত করা যায় একটা প্ল্যান নিয়ে গিয়েছি। 1 বছরের মধ্যে অনেক কিছু আমি করেছি, চেষ্টা করেছি, সফল হয়েছি এবং অনেক কিছু সফলতার পথে রয়েছে। তো সেই জায়গা থেকে এই অঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, নতুন করে স্বপ্ন বুনছে, মুক্তির স্বপ্ন বুনছে, আজাদির স্বপ্ন বুনছে এবং সে আজাদির স্বপ্ন, সেই মুক্তির স্বপ্ন তারা বাস্তবায়ন করবে এবং সেই ক্ষেত্রে সে আজাদির পক্ষে, মুক্তির পক্ষে তারা ব্যালট বিপ্লব ঘটাবে আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ। কিন্তু আপনার প্রতিপক্ষ যারা ওখানে আছেন তারাও নিশ্চয়ই কম শক্তিশালী নন। সেক্ষেত্রে আসলে আপনার আপনি ঠিক কিভাবে আগাচ্ছেন, তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন? দেখেন যে শক্তিমত্তার কথা বললে আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমি সন্ত্রাসীর শক্তিতে বিশ্বাস করি না। আমার যে প্রতিপক্ষরা আছেন, স্পেশালি যিনি আমার প্রধান প্রতিপক্ষ, তিনি অস্ত্রের রাজনীতি করছেন। হাতিয়া থেকে পলাতক যত অস্ত্রধারী ছিল, সন্ত্রাসী ছিল, তাদেরকে আবার পুনর্বাসিত করছেন। আমি বিশ্বাস রাখি যে ইলেকশনের আগেই প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন একটা অভিযান চালাবে এবং সেখানে তারা তাদের সরকারি লিস্টের যত সন্ত্রাসী রয়েছে, অস্ত্রধারী রয়েছে, অস্ত্র উদ্ধার করবে এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। আর সন্ত্রাসীরা গ্রেপ্তার হলে, অস্ত্র উদ্ধার হলে ইনশাল্লাহ হাতিয়ার রাজনীতিতে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। সেই জায়গায় জনতার শক্তির কাছে আর কোনো কিছুই সেখানে আর দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। হান্নান ভাই, আপনাকে নিয়ে কিছু প্রশ্নও আছে। প্রশ্ন বলতে বোঝাচ্ছি কিছু অভিযোগ। আসলে আশা করি সেরকম কিছু অভিযোগ আপনি আজকে খণ্ডাবেন কিংবা উত্তর দেবেন। একটা ব্যাপার একটু আমরা জানি যে আপনি জামায়াত ইসলামীর এক নেতার গাড়িতে চড়তেন, এটা আপনার স্বীকারোক্তি। আবার আপনার দল এনসিপি এখন জামায়াতের সঙ্গে জোট কিংবা সমঝোতা, যেটাই বলি, করেছে। এই দুটো বিষয় কি কাকতালীয় নাকি আগে থেকে কোনো প্ল্যান ছিল? ধরেন এটাকে আপনি কাকতালীয় বলার সুযোগ নেই। আমার পারিবারিক একটা পরিবারের আমার আত্মীয় স্বজন অনেকেই বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। তো আমি যে জামাতপন্থী ব্যবসায়ীর গাড়ির কথা বলেছিলাম, উনি আমার মামা হন। উনি হচ্ছেন জামাতের একজন দায়িত্বশীল, ঢাকা মহানগর উত্তরের। তো উনি আমার মামা, আমার আম্মুর আপন মামাতো ভাই। উনি মামা হিসাবে আমাকে সাপোর্ট দিয়েছিলেন। সেই ক্ষেত্রে তখন ওনার নামটা না বলার ব্যাপারে উনি অনুরোধ করেছিলেন, যার কারণে বলি নেই। তো এটা একেবারে পারিবারিক সম্পর্কই ছিল। জামাতপন্থী ওই ব্যবসায়ী যেহেতু আমার মামা হন, মামা তার ভাগ্নিকে সাপোর্ট দিয়েছেন, এভাবেই এগোনো হয়েছে। আর এনসিপি যে জামায়াতের সঙ্গে সমঝোতা করলো, এটা কখন থেকে? আসলে অনেকেই বলে যে হাজীর মৃত্যুর পর এই ঘটনাটা দ্রুত ঘটেছে। আরেকটা হলো অনেকের কথা যে না, এটা আসলে অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল, সেইটা আসলে এক্সিকিউশন করা হয়েছে অনেক পরে এসে। দেখেন গোলামি নাকি আজাদি, আমরা যে স্লোগানটা দিই, আমরা গোলামির বিরুদ্ধে গিয়ে আজাদির পক্ষে আমরা জোট করেছি। আমরা চেয়েছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে। আমরা চেয়েছি পশ্চিমা বিশ্বের যে আগ্রাসন নীতি, সে আগ্রাসন নীতির বিরুদ্ধে লড়াই করতে। আমরা সেই উভয়টার ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে পাশে চেয়েছি, তাদেরকে বলেছি একইভাবে বোকাল হইতে,
কিন্তু হচ্ছে হয় নাই। এবং আমরা শেষমেশ আমরা অনেকগুলো বিষয় আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে আমরা দেখছি বাংলাদেশের মানুষ চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বাংলাদেশের মানুষের পুরো মাইন্ডসেট পশ্চিমী আগ্রাসনের বিরুদ্ধে। সব মিলিয়ে বাংলাদেশের মানুষ যা চাই সেটাই আমাদেরকে করতে হবে। তো হচ্ছে বাংলাদেশের আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা লোকাল পর্যায়ে মানুষজনের সাথে কথা বলেছি, আমরা সারা দেশে একটা সার্ভে করেছি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কী, আমরা কিভাবে এই দেশটাকে বাঁচাতে পারি। সেই ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে 70-80% উপরে মানুষজন, সাধারণ মানুষ আমরা যাদের কাছ থেকে আমরা মতামত নিয়েছি, যেমন আমি পার্সোনালি অনেক জায়গায় মতামত নিয়েছি, আমাদের সেই ক্ষেত্রে আমাদের দলের সিনিয়র নেতারাও মানুষজনের সাথে মিশে মতামত নিয়েছেন। তো দেশের মানুষ চাচ্ছিলই মূলত হচ্ছে একটা আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, আজাদির একটা জোট হোক। তো আমরা সেই জোটটা গড়েছি। সেই জোটে যদি হচ্ছে বিএনপিও থাকতে চাইতো তাহলে বিএনপিকেও সাথে রাখা হতো, বিএনপির হয়তো সেই ক্ষেত্রে বিএনপির নেতৃত্ব হতো। কিন্তু বিএনপি সেই ক্ষেত্রে বারবার তারা গণভোটের ব্যাপারে না না এর ক্যাম্পেইন করা এবং হচ্ছে যেই সংস্কারের ক্ষেত্রে যে বাধাগুলো সৃষ্টি করেছে, সংস্কার বিরোধী মনোভাব পোষণ করেছে, সেই জায়গা থেকে বিএনপি আসলে তার সেই নৈতিক অবস্থানে ছিল না যেটার সাথে এনসিপি যেতে পারতো আর কি, বা এনসিপি সমঝোতা করতে পারতো। এনসিপি একক রাজনীতি, তার আদর্শের রাজনীতিটাই করবে, কিন্তু ভোটের রাজনীতিতে, দেশ রক্ষার রাজনীতিতে এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্যে একটা বড় স্বার্থে আমাদের এনসিপি একটা জোটের প্রয়োজন পড়েছে। সেই জোটের প্রয়োজনে সেটা আমরা অবশ্যই আগ্রাসন বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু হান্নান ভাই, বাজারে একটা কথা আছে, আপনি চাইলে অস্বীকার করতে পারেন। সেটা হলো যে আপনারা আসলে আসন সমঝোতায় আপনাদের সংখ্যা যেটা আপনারা চেয়েছিলেন সেটা হয়নি, আপনারা বিএনপির সঙ্গে যাননি। দেখেন যে এরকমটা না, আমরা এই ক্ষেত্রে মির্জা আব্বাস সাহেব বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি স্পষ্ট করে বলেছেন যে হচ্ছে তাদের সাথে আমরা জোটের ব্যাপারে কথা বলেছি, তোমরা আমাদের সাথে আসবা কি না। তারা বলেছে যে হচ্ছে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? সংস্কারের ব্যাপারে আপনাদের মনোভাব কি, সেই শর্ত এটা আগে আমাদের কাছে স্পষ্ট করতে হবে। এটি স্পষ্টতই আমরা বিএনপির সাথে না যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে সংস্কারের বিপক্ষ অবস্থান নেয়া বিএনপি, এবং সেই ক্ষেত্রে তাদের তৃণমূল সহ বিভিন্ন জায়গায় না ক্যাম্পেইন করা, এটার কারণেই আমরা মূলত যাচ্ছি। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে যেই সংস্কারের রূপরেখা দিয়েছে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ এটা শুধু আমার মুখের কথা না, বাজারের কথাও না, এটা বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথা। তার মানে পুরো বিষয়টা দাঁড়ালো এরকম যে জামায়াতের সঙ্গে আপনাদের জোট মূলত জুলাই এবং সংস্কারের প্রশ্নেই। জুলাই সংস্কার এবং হচ্ছে আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে। জুলাই সংস্কারের পক্ষে, আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে। হান্নান ভাই, একটা আলোচনা আছে আপনাকে নিয়ে, সেটা হলো এইটা একটু মানে ভোটের রাজনীতিতে একটু অস্বাভাবিক। আপনার বাবা আপনার প্রতিদ্বন্দ্বী, এই ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়, এবং আপনার বাবা যে দল থেকে দাঁড়িয়েছেন বা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই দলটাও খুব পরিচিত দল নয়। অনেকেই বলছে যে এই যে আপনার বাবা আপনার প্রতিদ্বন্দ্বী, এই পুরো ব্যাপারটা একটা সেট করা জিনিস। মানে এটা আপনার বাবা, আপনি দাঁড়িয়েছেন, আপনি প্রতিপক্ষ দেখাচ্ছেন, আসলে আপনারা একভাবেই কাজ করবেন, মানে ঘরের মানুষ তো আলটিমেটলি এই প্রশ্নটা ওঠে। তো এই ব্যাপারটা কেমন আসলে? না, আমরা বাবা সন্তান অবশ্যই একসাথেই কাজ করবো, একসাথেই কাজ করার কথা। আপনারা নিশ্চয়ই আপনি দেখেছেন যে লুৎফুজ্জামান বাবর এবং তার স্ত্রী প্রার্থী হয়েছেন। আমার এলাকায়ও জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম এবং তার ওয়াইফ প্রার্থী হয়েছেন। বাংলাদেশে এটা অহরহ, বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্য এটা নতুন না। তো সেই ক্ষেত্রে আমার বাবাও প্রার্থী হয়েছেন। স্পেশালি হচ্ছে এটা ভোটের মাঠে, ভোটের রাজনীতিতে একটা সুবিধাজনক অবস্থানে থাকার জন্যই মূলত হচ্ছে এই রাজনীতিটা মানে বাংলাদেশে আবহমান কাল থেকে চলে আসছে। আমার বাবাও ইনশাল্লাহ আমার ক্যাম্পেইন করবেন এবং আমরা একসাথে ইনশাল্লাহ। একটা 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 ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা এরকম যে অনেকেই বলছেন একটা ঝুঁকি মুক্ত থাকার জন্য, অর্থাৎ কোনো কারণে যদি আপনার প্রার্থিতা বাতিল হয়ে যায় যেন একজন ব্যাকআপ থাকে, এরকম কি বিষয়টা? বিষয়টা ঠিক তেমনও না, কারণ আমার ক্ষেত্রে সেই ঝুঁকিটা আসলে ছিল না, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে এটা ব্যাপারটা হচ্ছে এমন যে নির্বাচনী কৌশল, নির্বাচন আমার কৌশলের জন্য। আচ্ছা হান্নান ভাই, আপনাকে যদিও এটা আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে না, বঙ্গবন্ধু বলা হয়, আপনি ব্যাপারটা পছন্দ করেন? দেখেন যে হচ্ছে রাজনীতিতে যখন এসেছি, ন্যাশনাল ফেস যখন হয়েছি, তখন অনেক কিছু পছন্দ করি না করি এটা বড়
ইস্যু হিসেবে দেখা দেয় না, পছন্দ না করলে অনেক কিছু সয়ে যেতে হয়। তবে একটা বিষয় বলতে হয় যা হচ্ছে একটা ছেলে 25-26 বছর বয়সে ন্যাশনাল রাজনীতিতে এসেছে, দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছে, এরপরে হচ্ছে তারপর থেকে নিয়মিত আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে নিয়মিত ভোকাল ছিল, কথা বলে যাচ্ছে। সব জায়গায় হচ্ছে বাংলাদেশের যত শক্তি রয়েছে, বাংলাদেশের যত ইস্টাবলিশমেন্ট রয়েছে প্রত্যেককে প্রশ্ন ছুটছে। মিলিটারি ইস্টাবলিশমেন্টের মধ্যে যারা হচ্ছে আপনার গুম খুনের সাথে জড়িত তাদেরকে ভোকালি প্রশ্ন তো ছুড়ে দিয়েছে, আপনার হচ্ছে আমলাতন্ত্রকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, নিয়মিত প্রশ্ন ছুড়েছে, চ্যালেঞ্জ করেছে। বাংলাদেশের পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট যারা হচ্ছে দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, দুর্নীতি এবং হচ্ছে চাঁদাবাজি নির্ভর রাজনীতি প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে নিয়মিত প্রশ্ন ছুড়েছে, তাদের নেতৃত্বকে প্রশ্ন ছুড়েছে। তো সেই ছেলেকে বিতর্কিত করার জন্যে যখন আপনি পুরো একটা ফ্রেম, পুরো ইস্টাবলিশমেন্ট যখন একসাথে কাজ করবে, তখন ওই যে সারা অবস্থায় একটা গাছকে আর বড় হতে না দেয় আর কি, একটা সারা গাছকে আমরা আর বড় হতে দিব না, সেই চেষ্টাটা। তবে এই গোষ্ঠীটার মনে রাখা উচিত যে হচ্ছে তারা যেই গ্রুপের পোস্টগুলো শেয়ার দিয়ে আমাদের নামের পাশে এগুলো লাগাচ্ছে, আওয়ামী লীগের ফেস থেকে একটা পোস্ট হয়, সেই পোস্ট বিএনপির ফেস থেকে যাচ্ছে, বিএনপি মনা লোকজন দিচ্ছে, জামাতি মনা লোকজন দিয়েছে, অন্যান্য লোকজন দিয়েছে। মানে আসলে তারা কাদেরকে সার্ভ করতেছে এটা তাদেরকে বুঝতে লেট হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখা দরকার যে হচ্ছে আজ পর্যন্ত আমরা আমাদের নীতি থেকে সরে যাইনি। যদি সরে যেতাম, আজ পর্যন্ত আপনি আমাকে কোশ্চেন করতে পারতেন, প্রমাণ দেখাতে পারতেন, এত মিডিয়া আছে, কোনো মিডিয়া তো আমাদের না, কোনো না কোনো মিডিয়া দেখাতো যে হান্নান মাসুদ ওই জায়গা থেকে 1 টাকা নিয়েছে, কারো কাছে চেয়েছে নেই, বা তার আশপাশের কেউ চেয়েছে নেই, হয় নাই। এই ধরনের কোনো এক্সাম্পল আপনি যখন দিতে পারতেছেন না, শুধু ফেসবুক আছে একটা পোস্ট দিতে পারতেছেন, শুধু একটা আপনার কাছে একটা 1 মিলিয়ন 2 মিলিয়ন একটা পেজ আছে, কোন একটা দলকে সার্ভ করতেছেন, আপনি করতেছেন, আপনি বাস্তবে হচ্ছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছেন না, আমাদের ভবিষ্যৎ যে রাজনৈতিক চিন্তাধারা, ভবিষ্যৎ যে পরিবর্তনের চিন্তাধারা, সেটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করতেছেন। গঠনমূলক সমালোচনা করুন, সত্যটা তুলে ধরুন, তাহলেই সহজ হয়ে যায়। কিন্তু আপনি আমাকে এমনভাবে ভ্যালিফাই করার যে চেষ্টাটা, এটা মনে রাখতে হবে, এটা ঘুরে ফিরে এক একজনের কাঁধে আসবে, ঘুরে ফিরে আসবে। ভবিষ্যতে রাজনীতি করতে ভয় পাবে। আমরা তো একটা ট্রমার মধ্য দিয়ে গেছি 1-1.5 বছর। আপনি 1-1.5 বছর ধরে আমার বিরুদ্ধে বন্দর বন্ধু, মংলা বন্ধু, এই ধরনের শত শত অভিযোগ তুলেছেন, এখান থেকে এটা নিয়েছে, ওখান থেকে এটা নিয়েছে, কিন্তু আপনি আজ পর্যন্ত এত মিডিয়া, এত টেলিভিশন, এত নেতারা রয়েছেন, আপনার আজ পর্যন্ত একটা প্রমাণ, ছোট প্রমাণও দিতে পারেন নাই যে হচ্ছে কখনো হান্নান মাসুদ এরকম কিছু করেছে। তাহলে কেন আপনারা এই প্রচারটা করেন? এই প্রচারটা করার মেইন কারণই হচ্ছে অন্য রাজনৈতিক গোষ্ঠীকে আপনারা সুবিধা করে দেওয়ার জন্য এই কাজগুলো করতেছেন। যাদের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে ভ্যালিফাই করতেছেন, এটা হচ্ছে বাস্তবতা। হান্নান ভাই, আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা বলেছেন আপনার হলফনামায়, মানে আমরা কি একটু জানতে পারি বা পাঠকরা জানতে পারে যে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজ কি, মানে ওটা কি করে? আমি একটা ট্রেড লাইসেন্স করেছি, মূলত হচ্ছে বাংলাদেশের প্রথম সারির ট্রেড লাইসেন্স, সম্ভবত ভিজিল্যান্টি গ্লোবাল। এটার মেন টার্গেট উদ্দেশ্য হচ্ছে আপনার আমাদের বিদেশি অনেক কোম্পানি বাংলাদেশে অনেক কাজ করতে আসেন, তারা কিন্তু সরাসরি বাংলাদেশে কাজ করতে পারেন না। বাংলাদেশে একটা কোম্পানিকে তাদের হিসেবে রাখতে হয় আর কি, আপনার তাদের প্রতিনিধি হিসেবে রাখতে হয়। তো এরকম কিছু কোম্পানির সাথে আমার যোগাযোগ হয়েছিল যে হচ্ছে আপনারা তো বাংলাদেশে কাজ করতে চাচ্ছেন, ইনভেস্ট করতে চাচ্ছেন বাংলাদেশে, সেক্ষেত্রে আপনারা তো ওনারা বলেন যে আপনি একটা কোম্পানি করলে তার মাধ্যমে আমরা ইনভেস্ট করতে পারবো। এই চিন্তা থেকেই মূলত হচ্ছে এটা করা। তো সেই জায়গা থেকে সেখানে আমি তো যেহেতু পলিটিক্স করব, রাজনীতিতে আসছি সেহেতু তো আমাকে চাকরি বাকরি করে তো আমি রাজনীতি করতে পারবো না, বিজনেসটাই করতে পারবো। বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের থেকে পরামর্শ নিয়ে আমি একটা খুলছি, এবং হচ্ছে সেখানে আমার কিছু মূলধন দেখানো হয়েছে, যেটা আমাকে গভর্নমেন্ট, মানে রাষ্ট্র আমাকে সুযোগ দিয়েছে যে আপনি আপনার লাইসেন্সের বিপরীতে আপনি একটা মূলধন দেখাতে পারেন, থাকুক না থাকুক আপনি দেখাতে পারেন। এটা আমাকে সুযোগ দিয়েছে, আইন সুযোগ দিয়েছে। আমি আইনতভাবে সেটা দেখাইছি, কিন্তু সেটা দেখানোর পরে কি হয়েছে যে পুরো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এমনভাবে সাজাইলো যে হচ্ছে হান্নান মাসুদ গত 1 বছরে এই টাকা ইনকাম করেছে, অথচ আমি দেখেছি যে আমি 1 বছরে ইনকাম 6 লক্ষ টাকা। এটা আমি আমার গত 1 বছরের ব্যবসা থেকে লাভ করে আয় করেছি দেখেছি। যদিও এই ক্ষেত্রে আমাদের
এই আয়কর রিটার্ন ফিল আপ করতে অনেক হিসাব নিকাশ করতে হয়। ওই যে সত্য বলাটা অপরাধ, অনেক সত্য বলতেছেও বলতে পারি না। কারণ আমি সব জায়গায় এই খাত থেকে ইনকাম করছি, দেখাইতে গেলে আমাকে বেশি 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 প্রশ্ন জবাব দিতে হবে। তার সাথে বরং আমি এক জায়গা থেকে দেখাই দিলে আইনও তো ঠিক হয়, কোশ্চানও কম, আমি আমারটা দেখি আমি ইয়ে করছি। কিন্তু আমাকে যেই পুরো মানে হচ্ছে মিডিয়া, স্পেশালি এই ক্ষেত্রে আমার প্রথম ভূমিকা রাখছে মেইন স্ট্রিম মিডিয়া, সরাসরি এমনভাবে নিউজ করছে মনে হয় যেন আমার 1 বছরে আয় 98 লক্ষ টাকা, অথচ আমি এখানে আমার ব্যবসার মূলধন হিসেবে দেখিয়েছি, যেটা মানে দেখাতে হয় একটা লাইসেন্সের বিপরীতে দেখাতে হয়, থাকুক না থাকুক সেটা পরের কথা। আপনার একটা দেখালে তাহলে হচ্ছে সেই অনুযায়ী আপনি ভবিষ্যতে বিজনেস করতে সুবিধা হয়, ইয়ে করতে সুবিধা হয় অনেক ক্ষেত্রে। আমার তো বাংলাদেশে কোনো কিছুর সাথে তো আমি কাজ করিনি, মানে হচ্ছে আমি তো কোনো লেনদেন বা হচ্ছে কোনো কিছু, আমার আপনার গত 1-1.5 বছরে আপনি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখেন, আমার ফ্যামিলি ব্যাংক স্টেটমেন্ট দেখেন, আমার পুরো আত্মীয় স্বজন যারা আছে, আমার মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মানে আমার সাথে লিঙ্ক আপ, এবং আমার বন্ধু বান্ধবের ব্যাংক স্টেটমেন্টও দেখেন। কারো ইয়াতে কখনো মানে হচ্ছে মানে 10 টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে কিনা, বা হচ্ছে কোথাও এমন কিছু আমরা খরচ করছি যেটা হচ্ছে সন্দেহজনক মনে হয়েছে কিনা। মিডিয়ার কাজ হচ্ছে এটা তুলে ধরা, কিন্তু আপনারা আমার মানে লিগ্যাল আইনত আমি যেটা পারি সেটাকে আপনি মিথ্যাচার হিসেবে যখন উপস্থাপন করবেন যে হচ্ছে হান্নান মাসুদ, আমি তো মিডিয়াতে ঢুকে দেখি যে টিউশনি থেকে 98 লাখ টাকা ইনকাম করলো হান্নান মাসুদ, বাবা টিউশনি কোথেকে আসলো, আমি তো আমার আয়কর রিটার্ন এগুলো কিছু দেখাই নেই। আপনারা যেইভাবে আমাকে আপনি বলেছিলেন যে আপনি টিউশনি করে ছাত্রাবস্থায় বেশ ভালো পয়সা কামিয়েছেন, এরকম একটা স্টেটমেন্ট ছিল আপনার। দেখেন, আমার ছোট ভাই পড়াশোনা করতো, তাকে আমি চালাতাম, ঢাকা কলেজে পড়াশোনা করতাম, আমি নিজে চলতাম, এবং আমার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করবেন অন্তত সহজ। আমি যখন তামিলনাড়ুতে পড়ছি সেখান থেকে আমার 30 জনের উপর 30-40 জন বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমি যখন হচ্ছে ইয়েতে পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেখানেও তো আমার রুমমেট আছে, আমার পরিচিত জন আছে, তাদেরকে জিজ্ঞাসা করলেই পাওয়া যায় যে হচ্ছে হান্নান মাসুদ আসলে কি করতো। মানে আমি পুরো কোভিডকালীন 1 বছর আমি পুরো শুধু টিউশনই করাইছি, ঢাকায় বসে বসে ইয়ে করাইছি। আমি আমার কথাগুলো বলেছি, আমি বেসও পড়াইছি 2-1টা। তো এইটা মানে এমনভাবে কোশ্চেন তুলেছে মনে যেন অসম্ভব কিছু, টিউশনি করে দেয় 2 লাখ 5 লাখ টাকা কেউ ইনকাম করে না, ইয়ে করতে পারে না। তো মানে আপনি যখন নেগেটিভলি উপস্থাপন করতে পারেন, পজিটিভলি চাইলেও পারেন। স্পেশালি সমস্যাটা হলো আমার কোনো পিয়ার টিম নেই, আমার কোনো পিয়ার টিম নেই যে হচ্ছে তারা আমার মানে পজিটিভগুলোকে পজিটিভ হিসেবে দেখাইয়া দিবে, প্রয়োজন সাপেক্ষে নেগেটিভকেও পজিটিভলি দেখাবে। কিন্তু আমার সব আছে সমালোচক, মানে 4-5 কোটি সমালোচক আছে যারা পজিটিভ ইস্যুটাকে নেগেটিভ হিসেবে দেখাতে পারে। আপনার শুভাকাঙ্ক্ষীও আছে। হ্যাঁ, এবং আমি কারণ হচ্ছে অনেকগুলা ওই যে সত্য বলা অপরাধ, এই বাংলাদেশের রাজনীতিবিদরা যে সত্য কথা বলে সেটা অপরাধ, আপনি মিথ্যার বাহানা বসাইয়া দেন। যেমন হচ্ছে তারেক রহমান সাহেব দেখা যাচ্ছে ওনার বাৎসরিক ইনকাম 15 লাখ টাকা, উনি এটা দিয়ে পুরো দল চালাচ্ছেন, পুরো সংসার চালাচ্ছেন, গুলশানের বাইরে এটা। এরপর হচ্ছে আরেকজন দেখাচ্ছে এরকম, অনেকে দেখাচ্ছে যে হচ্ছে 10 ভরি সোনার দাম 1 লাখ টাকা দেখাচ্ছে, এটা নিয়ে আপনার কোনো ইয়া নেই। একজন দেখাচ্ছে তার ব্যাংকে 10,000 টাকা আছে, কিন্তু হচ্ছে তার ওয়াইফের 286 ভরি সোনা আছে, এটা নিয়ে আপনাদের কোনো কথা নেই। কিন্তু আমাদেরকে নিয়ে যে বিষয়টা, আমরা সত্য বলি, আমি বলি যে হচ্ছে আমি এমন ছিলাম, এমন হয়েছি, আমি হচ্ছে আপনি আজকে আমাকে মিডিয়াতে এনে এখানে একটা সাক্ষাৎকার নিচ্ছেন, 20 মিনিট সাক্ষাৎকার দিব, সাক্ষাৎকার দেওয়ার পর আপনারা আমাকে একটা সম্মান করবেন, তো এটা কি আপনারা আমাকে 1-1.5 বছর আগে করতেন? আপনি আমাকে কেন 1.5 বছর আগের সাথে তুলনা করবেন? অবশ্যই মানুষ দিনের পর দিন পরিবর্তন হচ্ছে। আমি ছোটোবেলায় 5 বছর বয়সে আমি 5 ইঞ্চি শার্ট পরতাম, এখন আমি 10 ইঞ্চি শার্ট পরলে কি হচ্ছে এটা এত মানে লম্বা শার্ট কোথায় পেলো, এটা কোশ্চেন করবেন? তা আমাদের একেবারে আমি কি পড়ছি, কি খাইছি, কিসে ছুটতেছি, আমি আগে রিক্সাতে চড়তাম বলে কি এখন বাইকে চড়তে পারবো না? আমি আগে ইয়েতে, আপনি আমার নীতি জায়গাটা দেখবেন যে আমি কোনো ধরনের 2 নম্বরের সাথে জড়িত হয়েছি কিনা, কিন্তু আপনারা সেটা দেখেন নাই। পুরোপুরি আমরা এমন একটা টাফ সময়ে রাজনীতিতে আসছি, এত কঠিন সময়ে রাজনীতিতে আসছি, পুরো 18 কোটি মানুষের 34 কোটি চোখ আমাদেরকে সমালোচনার দৃষ্টিতে দেখা শুরু করছে, কারণ আমাদের থেকে তাদের আশা অনেক, মানে অনেক আকাঙ্ক্ষা আমাদেরকে কেন্দ্র করে। কিন্তু অনেক ক্ষেত্রে তাদের আকাঙ্ক্ষার সাথে সব আকাঙ্ক্ষা তো পূরণ করা যায় না, সব স্বপ্ন তো বাস্তবায়ন হয় না। সেই ক্ষেত্রে যে হচ্ছে
আন্দোলন আমিও করছি, অমুকও করছি, কিন্তু ও এখন মিডিয়াতে যাচ্ছে, আমি যাইতে পারতেছি না, ও এখন বড় নেতা হয়েছে, আমি হলাম না, তাহলে কেন? মানে এই একটা হিংসার বিষয় অনেক ক্ষেত্রে কাজ করে অনেকে, এবং এই সবগুলো ফেস করে আজকে 1.5 বছর পার করতে। তবে হান্নান ভাই, আপনাকে একটু থামাতে হচ্ছে এই কারণে যে আমি একটা বিষয় বুঝতে পারছি যে মিডিয়ার ওপর আপনার কিছুটা ক্ষোভ রয়েছে। এটা আসলে একটা বাস্তবতা। আপনারা এমন একটা সময় রাজনীতি করতে এসেছেন যখন 5 তারিখের পরে বাংলাদেশটা বদলে গেছে। বাংলাদেশের রাজনীতিবিদরা এখন অনেক বেশি প্রশ্নের মুখে থাকবে, বিশেষত আপনারা থাকবেন। এই বাস্তবতা, এই প্রশ্ন এবং এই যে অভিযোগ, এগুলো ডিবাঙ্ক করতে হবে, এগুলো উত্তর দিতে হবে। এইটা দিয়েই আপনাকে রাজনীতি করতে হবে, আমরা যেটা মনে করি। কারণ আগে আসলে এই প্যাটার্নটা এরকম ছিল না। এখন প্রচুর প্রশ্ন করতে হয়, প্রচুর প্রশ্নের মোকাবিলা করতে হয়। এইটা একটা বাস্তবতা। এই বাস্তবতার ভিতর দিয়ে যেতে হবে বলেই তো আমরা 5 তারিখের পরের বাংলাদেশকে বলি যে এটা আলাদা বাংলাদেশ। না, আমি এখানে একটা মজার কথা বলি, একটা উদাহরণ দিই। যেমন গ্রামাঞ্চলে যখন হচ্ছে একজন সাধারণ নিরীহ মানুষ, তার কিছু জায়গা জমি আছে, তো তার পাশে যে আছে সে একটু প্রভাবশালী মানুষ, পাশের সীমানায়, তো সে কি করে, কিছুদিন গেলে সে যাই দাবি করে যে জমি এটাও আমার। তো দাবি করার পরে কি হয়, যে এবার হচ্ছে যে আসেন সালিশে বসেন, বসতে বসতে মানে হচ্ছে সালিশে বসেন, একের পর এক ডেট, প্রভাবশালী যে সে বসতে চাচ্ছে না, সে শুনতে চাচ্ছে না, সে কোনো ডকুমেন্টস দেখাতে চাচ্ছে না, মানে প্রভাবশালী এই লোকটার মানে হচ্ছে এইরকম করতে করতে 2, 4, 5 বছর 10 বছর শেষ হয়ে যায়। মাঝখানে ওই নিরীহ মানুষটা মানে মারাত্মক 1, 1.5 বছর 5 বছর 10 বছর একটা হয়রানির শিকার হয় কঠিনভাবে। ওই প্রভাবশালী মানে হচ্ছে এগুলাকে এই ধরুন হচ্ছে এই 5 বছর 10 বছর ওই জমি চাষ করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, জমিতে হাল দিতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, এই ধরনের একটা অবস্থা তৈরি। তো আমরা যারা হচ্ছে আমরা হচ্ছে ওই নিরীহ মানুষটার মতো, নিরীহ কৃষকের মতো, আচ্ছা আপনারা আমাদেরকে 1, 1.5 বছর 5 বছর মানে এমন একটা মিথ্যাচার আপনারা অভিযোগ আমাদের কাছে তুলে ধরেন, এইটা ডিব্যাঙ্ক করতে করতে আমার 5 বছর 10 বছর চলে যায়, আমি অন্য কোনো কাজই করতে পারি না। তা আমার কথা হচ্ছে আপনারা এই ধরনের না বুঝে না শুনে এই অভিযোগগুলো কেন প্রচার করবেন, যেটার কোনো ভিত্তিই নেই। আপনি ভিত্তি থাকলে আপনি প্রচার করেন, কিন্তু ভিত্তি নেই তারপর আপনি প্রচার করেন, আবার সেটা ডিব্যাঙ্ক করতে আমাকে 1 বছর 2 বছর 5 বছর ধরে কথাই বলতে হয়। তাহলে আমি ওই যে এই ধরনের ক্ষতিগ্রস্ত। তাহলে ওই যে আপনি যে কথাটা বললেন যে আপনার আসলে পাওয়ারফুল পিআর টিম লাগবে, হ্যাঁ এটা এই দরকার, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেটার জন্য আবার টাকা দরকার, সেই টাকা দরকার পড়লে আবার হচ্ছে ওই যে 2 নাম্বারই করতে হবে, কারণ 1 নাম্বারিতে তো মানে ভালো কথা থাকলে তো ওই টাকা পাওয়া যাবে না। হানান ভাই, আমরা একদম সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। এইটা একটু মানে সামগ্রিক রাজনীতি নিয়ে প্রশ্ন। সেটা হলো এনসিপি জামায়াতের সঙ্গে জোট করেছে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন বাজারে। একদম সংক্ষেপে কি বলবেন, জোটটা ঠিক হয়েছে? দেখেন, আমি একটা কথা সবসময় বলতাম, যখন হচ্ছে 2014 সালে বিএনপি যখন হচ্ছে নির্বাচনে যাই নাই, তখন 2017, 18, 24 সাল পর্যন্ত সবাই যে হচ্ছে বিএনপি রাজনীতিতে ভুল করেছে 14 সালে যদি ইলেকশনে যেত অন্তত কিছু আসন পাইয়া হোক, বিএনপি বিরোধী দলে থাকতো, শক্তিশালী হইতো, এই ধরনের কথাগুলো অনেক বাজার সাউন্ড ছিল, আমি শুনতাম। তখন থেকে আমি সবসময় বলতাম রাজনীতিতে ভুল বলতে কিছু নেই, রাজনীতির ভুলের নির্ধারণ হয় পরবর্তী সফলতা দিয়ে। আপনি সফল হলে আগের সকল ভুলই সঠিক, আবার আপনি ব্যর্থ হলে আগের সকল সঠিক সিদ্ধান্তই ভুল। সেটা হচ্ছে এনসিপি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা এনসিপির আগামী সফলতার উপর নির্ভর করে। এনসিপি যদি সফল হয় তাহলে সিদ্ধান্তটা ব্যাপক অর্থে সঠিক হয়েছে বলে আপনারাই প্রচার করবেন, আবার যদি কোনো মতে যদি হচ্ছে এনসিপি ব্যর্থ হয় তাহলে হচ্ছে এই যে যদি এই সিদ্ধান্তটা সঠিক হয়ে থাকে তখন এটাকে ভুল হিসেবে উপস্থাপন করা হবে। এটা হচ্ছে রাজনীতির মূল ভাষ্য। সবসময় নিজেরা যে স্ট্যান্ডটা নেওয়া হয় সেটাকে ধরে রেখে রাজনীতিটা করতে হয়, এবং সেই স্ট্যান্ডটা বাস্তবতার সাথে সাথে আপডেট করতে হয় আর কি। আমি বিশ্বাস করি রাজনীতিতে ভুল বলতে কিছু নেই, রাজনীতিতে ভুলটাকে পরবর্তীতে আপডেট করার মধ্য দিয়ে, বা সঠিক বলতেও কিছু নেই, সেটা পরবর্তীতে মানে বারবার আপডেটের মধ্য দিয়েই কিন্তু হচ্ছে প্রসেসের মধ্য দিয়ে কিন্তু এটা ভালো ফল আনে। জি হানান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবার কথা হবে।